এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইউক্রেনে দখল করা অঞ্চলের খনিজ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়া। 168 বছরের পুরনো মসজিদ ভেঙে দিল যোগী সরকার। আফগানিস্তানের 2 প্রদেশে শিলাবৃষ্টি, ভারী বর্ষণ, নিহত অন্তত 29। মসজিদে আকসায় নতুন বিধি নিষেধ আরোপ করতে যাচ্ছে ইসরায়েল। পারমাণবিক ইস্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাচক ইরানের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই পাঠানো হচ্ছে, সমগ্র সারিতে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। ইউক্রেনে দখল করা অঞ্চলের খনিজ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়া। ইউক্রেনে দখল করা ভূমির খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদের প্রবেশাধিকার দিতে প্রস্তুত রাশিয়া, যার মধ্যে রুশ অধিকৃত ইউক্রেনের খনিজ অন্তর্ভুক্ত থাকতে পারে। সোমবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে পুতিন এ ঘোষণা দেন। তিনি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রকল্পে সম্পদ বিনিয়োগে আগ্রহী, বিশেষ করে রাশিয়া নতুন অঞ্চলগুলিতে খনিজ আহরণের বিষয়ে। নতুন অঞ্চল বলতে পুতিন মূলত ইউক্রেনের সেই পূর্ব অঞ্চলীয় অংশগুলোর কথা বোঝান, যেগুলো রাশিয়া 3 বছর আগে পূর্ণমাত্রার আগ্রাসনের পর দখল করে নিয়েছিল। এই প্রস্তাবের আওতায় 2 দেশ একসঙ্গে অ্যালুমিনিয়াম আহরণ ও সরবরাহের বিষয়েও সহযোগিতা করতে পারে, যা যুক্তরাষ্ট্রের দামের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলে মন্তব্য করেন পুতিন। এ সময় বিদেশি বিনিয়োগকারীদের রাশিয়ার দখল করা নতুন অঞ্চলগুলিতে সম্পদ আহরণের সুযোগ দেওয়ার কথাও জানান তিনি। পুতিনের এই ঘোষণা এমন এক সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদের বিনিময়ে দেশটিকে সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। 168 বছরের পুরনো মসজিদ ভেঙে দিল যোগী সরকার। ভারতের উত্তর প্রদেশের মিরাটে পুরনো মসজিদ গুটিয়ে দিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। মসজিদটি প্রায় 168 বছরের পুরনো। শুক্রবার মসজিদটি ভাঙার আগে স্থানীয়দের ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের প্রশাসন। রোববার মুসলিম মিশর এ খবর নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের যোগী সরকার রজারপিট রেল ট্রানজিট নেটওয়ার্কের অজুহাতে মিরাট শহরের প্রসিদ্ধ দিল্লি রোডে অবস্থিত 168 বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিয়েছে। ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি ভাঙা হয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিটিআইকে দেয়া এক বিবৃতিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহর ব্রিজেশ কুমার সিং নিশ্চিত করেছেন, মসজিদের অপসারণ পারস্পরিক চুক্তির মাধ্যমে করা হয়। আফগানিস্তানের 2 প্রদেশে শিলাবৃষ্টি, ভারী বর্ষণ, নিহত অন্তত 29। আফগানিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলের 2টি প্রদেশে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত 29 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। দেশটির পশ্চিম অঞ্চলের ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল শায়ার জানিয়েছেন, ওই প্রদেশে শিলাবৃষ্টির কারণে 21 জন মারা গেছেন এবং 6 জন আহত হয়েছেন। কান্দাহার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণে অন্তত 8 জনের প্রাণহানি হয়েছে, তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। মসজিদে আকসায় নতুন বিধি নিষেধ আরোপ করতে যাচ্ছে ইসরায়েল। পবিত্র রমজান মাসের আগে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে। ইসরায়েলি সম্প্রচারক কান দিয়েছেন, গাজায় চলমান যুদ্ধবিরতি চলাকালীন জিম্পি বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের আল আকসা প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এছাড়া মসজিদে
প্রবেশকারী চেকপয়েন্টে 3000 পুলিশ সদস্য মোতায়েন করা হবে। রমজান মাসে 55 বছরের বেশি বয়সী পুরুষ, 50 বছরের বেশি বয়সী নারী এবং 12 বছরের কম বয়সী শিশুরা এই প্রাঙ্গণে প্রবেশের অনুমতি পাবে। এমন কয়েক হাজার লোক থাকবে। এদিকে শুক্রবারের নামাজের জামাত 10,000 মুসল্লিতে নামিয়ে আনা হবে এবং যারা যোগ দিতে চান তাদের আগে থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। ইসরায়েলি সম্প্রচারক চ্যানেল 12 অনুসারে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সিনবেট, সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে এ এলাকার নিরাপত্তা পরিকল্পনা নিয়ে একাধিক আলোচনা করেছে। বর্তমানে পবিত্র রমজান মাস এবং আল আকসা প্রাঙ্গণের তাৎপর্য ক্রমশ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বছরের পর বছর ধরে ইসরায়েল এই পবিত্র প্রাঙ্গণে প্রবেশের উপর কঠোর বিধি নিষেধ আরোপ করে আসছে। রমজান মাসে স্থানটিতে অভিযান চালিয়েছে, যার ফলে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় সম্ভাবনা নাচক ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মঙ্গলবার তার দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাচক করে দিয়েছেন। তার এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন একদিন আগে ওয়াশিংটন তেহরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার আওতায় 30টিরও বেশি জাহাজ ও ব্যক্তিকে লক্ষ্য করা হয়েছে, যার মধ্যে জাতীয় তেল কোম্পানির প্রধানও রয়েছেন। তাদের বিরুদ্ধে ইরানি তেল বিক্রি ও সরবরাহে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এই নিষেধাজ্ঞা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতির অংশ, যা তার প্রথম মেয়াদে কার্যকর করা হয়েছিল। আরাগচি এদিন বলেন, যতক্ষণ পর্যন্ত এভাবে সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত থাকবে ততক্ষণ আমাদের মধ্যে সরাসরি কোনো আলোচনার সম্ভাবনা নেই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পারমাণবিক আলোচনা বিষয়ে ইরানের অবস্থান খুবই স্পষ্ট। আমরা কোনো চাপ, হুমকি বা নিষেধাজ্ঞার অধীনে আলোচনা করব না। এর আগে লাভরভ মঙ্গলবার তেহরানে পৌঁছান। সেখানে তিনি আরাগচি ও অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও 2015 সালের পারমাণবিক চুক্তি ছিল মূল বিষয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই পাঠানো হচ্ছে। সম্মুখর সারিতে প্রাণ হারাচ্ছেন হাজারো মানুষ। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ গতকাল সোমবার 3 বছর পূর্ণ হয়ে 4 বছরে পড়েছে। এই যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে এখন পর্যন্ত 95,000-এর বেশি প্রাণ হারিয়েছেন। বিবিসির তথ্য বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। এই পরিসংখ্যানে দনবাসে স্বঘোষিত 2টি প্রজান্তরের সশস্ত্র গোষ্ঠীগুলোর নিহত মানুষের সংখ্যা ধরা হয়নি। এসব সশস্ত্র গোষ্ঠীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে গিয়ে মারা গেছেন আরো 21 থেকে 23,500 যোদ্ধা। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিবিসি রাশিয়ার স্বাধীন সংবাদ মাধ্যম গোষ্ঠী মিডিয়া জোনা এবং স্বেচ্ছাসেবকরা মৃত্যুর খবর রাখছিলেন।